জাতিসংঘের সতর্কতা থাকতে পারে, আন্তর্জাতিক মহলের সতর্কতা থাকতে পারে, জাতিসংঘের শান্তি মিশনে সেনাবাহিনীর অবস্থান বিতর্কিত হতে পারে, নানা কারণে সেনাপ্রধান এই স্পষ্ট অবস্থান ব্যক্ত করতেই পারেন। সেনাপ্রধান বললেন যে আওয়ামী লীগের মিছিল মিটিং করার সমান অধিকার থাকবে। এরপরে বলেছেন মব সহ্য করা হবে না, কারো বাড়ি ঘরে হামলা ভাঙচুর লুটপাট বরদাস্ত করা হবে না। ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য সেনাবাহিনীর যা কর্তব্য সেই কর্তব্যটা সেনাবাহিনী করবে, যতদূর যেতে হয় সেনাবাহিনী সেটা যাবে এবং সেই কাজ করবে। স্বরাষ্ট্র উপদেষ্টার কথা বলছিলাম যে তিনি স্পষ্টই বলেছেন যে আওয়ামী লীগের মিছিল মিটিং যদি হয় তাহলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেনাপ্রধান বলছেন যে সবার সকল অধিকার সমান অধিকার থাকবে। সেটাকে আদৌ বাস্তবায়ন করা সম্ভব, নাকি সেনাপ্রধান সরকারের সঙ্গে একটা দ্বান্দ্বিক অবস্থানে চলে যাবেন এই স্পষ্ট কথার ভিত্তিতে? সেনাপ্রধানের এই কথাগুলোতে স্পষ্ট বোঝা যায় যে আন্তর্জাতিক চাপ তার উপরে যথেষ্ট পরিমাণ রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী যখন এই ধরনের মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা ঘটাবে এবং সবার অধিকার যখন খর্ব হবে, তখন কিন্তু সেনাবাহিনীও দোষের মধ্যে চলে আসবে। সেনাবাহিনীর উপরেও দোষারোপ করার একটা হেতু তৈরি হবে। সেনাপ্রধান যখন কোনো বিষয়ে কোনো কথা বলেন, সেটাকে দেশের সাধারণ মানুষ আস্থায় নিতে চান, সেটাকে বিশ্বাসযোগ্য হিসেবে নিজের কাছে মনে করেন, নিজের কাছে নিজেই উপস্থাপন করেন, গ্রহণযোগ্য করে তোলেন। সেনাপ্রধান বললেন যে বিনা অপরাধে কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করা যাবে না। যখন এই কথা বললেন সেনাপ্রধান, তখন এই কথার পেছনের রহস্য কি দাঁড়ায়? পেছনের রহস্য দাঁড়ায় এটাই যে বিনা অপরাধে অনেকের বিরুদ্ধেই মামলা করা হয়েছে, এটা আর করা যাবে না। সেনাপ্রধান বাস্তবতাটা মেনে নিলেন যে হ্যাঁ, বিনা অপরাধে অনেকের বিরুদ্ধে মামলা মোকদ্দমা করা হয়েছে, হয়রানির কারণে করা হয়েছে, তুচ্ছ কারণে করা হয়েছে, কিন্তু সেগুলো আর করা যাবে না। উদাহরণ হিসেবে যদি আমি একটা উদাহরণ দিই, বাংলাদেশের ক্রিকেটের সুপারস্টার সাকিব আল হাসানকে নিয়ে ঢাকার একটা হত্যা মামলার তাকে আসামি করা হয়েছে এবং সাকিবের সেই মামলার যিনি বাদী তিনি নিজেও জানেন না সাকিবকে আসামি করা হয়েছে। এরকম উদ্ভুতুড়ে মামলা যে হয়েছে দেশে, সেই বাস্তবতা সেনাপ্রধান মেনে নিলেন। মেনে নিয়ে অবশেষে সেটার বিপক্ষে তিনি স্পষ্টভাবে তার অবস্থান ব্যক্ত করলেন এবং বললেন যে বিনা অপরাধে কারো বিরুদ্ধে মামলা মোকদ্দমা আর করা যাবে না। যা হয়েছে সেগুলোতেই ক্ষান্ত থাকতে হবে। সেগুলোতেই যারা এতদিন এই মামলা মোকদ্দমার ব্যবসা করেছেন তারা কি ক্ষান্ত দেবেন, নাকি এই ব্যবসাটা আরো চালিয়ে যাবেন? সেই আলোচনা তো রয়েছেই। এরপরে সেনাপ্রধান যেটা বললেন, খুবই গুরুত্বপূর্ণ কথা, যদি মামলা রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলা মনে হয় তাহলে ওই মামলা প্রত্যাহার করে নেওয়া হবে, তুলে নেওয়া হবে। সেই ক্ষেত্রে সরকারের সঙ্গে একটা দ্বান্দ্বিক অবস্থা তৈরি হবে কিনা, সরকার সেই মামলা তুলে নিতে আদৌ রাজি হবে কিনা, অনেক মামলার ক্ষেত্রে সরকারের প্ররোচনা আছে কিনা, সরকারের সমর্থন রয়েছে কিনা, এরকম আলোচনা কিন্তু সমাজে রয়েছে। অনেকেই মনে করেন যে বহু অদ্ভুতুড়ে মামলার সঙ্গে সরকারের কোনো না কোনো কল কবজার যোগাযোগ রয়েছে, সেটা হোক উপদেষ্টা, হোক সরকারের পক্ষের সমন্বয়ক, এরকম যোগাযোগ রয়েছে। এরকম যোগাযোগ যখন রয়েছে তখন সেই মামলাগুলো আদৌ প্রত্যাহার করা যাবে কিনা সেই শঙ্কা তো থাকছেই। কিন্তু সেনাপ্রধান ব্যর্থহীন কণ্ঠে বললেন সেগুলো থাকবে না, সেগুলো তুলে নেওয়া হবে। এরপরে যেটা বললেন সেটা হচ্ছে পুলিশ সহ সকল আইন শৃঙ্খলা বাহিনী কারো আজ্ঞাবহ হবে না, তারা তাদের কাজ স্বাধীনভাবে পরিচালনা করবে। তার মানে পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা এর আগে যখন রাজনৈতিক সরকার ছিল তখনও হয়েছে, এখনো হচ্ছে, সেই বাস্তবতাটা তিনি মেনে নিলেন। কিছুদিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা বলতে শুনেছি যে পুলিশকে তিনি অর্ডার দিয়েছেন আওয়ামী লীগের মিছিল যেন না হয়, মিছিল ঠেকাও, এবং মিছিল ঠেকাতে যদি কোনো পুলিশ ব্যর্থ হয় তাহলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এই যে বেআইনি নির্দেশ দিলেন এবং বেআইনি নির্দেশের ফলে সেই বেআইনি নির্দেশ অমান্য করলে পুলিশের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, এটাই পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করার একটা উদাহরণ। বাংলাদেশের সেনা প্রধান অনেকদিন চুপচাপ ছিলেন, মাঝখানে তিনি রাশিয়া সফর করেছেন। রাশিয়া সফরের পরেও তার খুব একটা সরব উপস্থিতি আমরা দেখিনি, চুপচাপই ছিলেন, আলোচনার বাইরে ছিলেন। আলোচনার বাইরে থাকা সেনাপ্রধান হঠাৎ করে আজকে আবার আলোচনায় চলে এসেছেন। গত সারা দিন সেনাপ্রধানের একটি ভিডিও নিয়ে নানা রকমের চর্চা হয়েছে, হয়তো আপনারা বেশিরভাগই সেই ভিডিওটা দেখেছেন। সেনাপ্রধান কি কথা বলেছেন সেগুলোও হয়তো অনেকে জেনে ফেলেছেন, কিন্তু সেনাপ্রধান যে
গুরুত্বপূর্ণ কথাগুলো বললেন, সেই কথার পেছনের কারণ কি হতে পারে, কি ইঙ্গিত সেনাপ্রধান দিতে চাইলেন? সেনাপ্রধান কি রাশিয়া সফর করে অনেক বেশি শক্তি সঞ্চয় করে এসেছেন? এবং রাশিয়াকে যখন বলা হচ্ছে যে ভারতের খুবই ঘনিষ্ঠ বন্ধু, অনেকে সমালোচনা করার চেষ্টা করছিলেন যে ভারতের প্রেসক্রিপশনে তিনি রাশিয়া গেছেন, সেই সব সমালোচনা তো থাকবেই। তারপরেও বাংলাদেশের বর্তমান সেনাপ্রধানকে নিয়ে পজিটিভ আলোচনাই সব থেকে বেশি। এরপরে বলেছেন মব সহ্য করা হবে না, কারো বাড়ি ঘরে হামলা ভাঙচুর লুটপাট বরদাস্ত করা হবে না। যা সর্বনাশ তো হয়ে গেছে, মব যা হওয়ার হয়ে গেছে, এখন খুব একটা আর মবের প্রয়োজন হবে না। মব দিয়ে অনেক কিছুই ঘটিয়ে ফেলা হয়েছে। এখনো ছোটখাটো মব হচ্ছে, পাড়া মহল্লায় ছোটখাটো মবের সৃষ্টি আমরা হতে দেখেছি। এখন পর্যন্ত একটি মবেরও কোনো শাস্তি হয়নি। হ্যাঁ, আমরা একটা ব্যাপার শুধুমাত্র লক্ষ্য করেছি, সেটা হচ্ছে যে ইসরায়েলের বিপক্ষে গাজার পক্ষে যে সমাবেশটা কিছুদিন আগে হয়েছিল, আলেম ওলামাদের ডাকে তৌহিদি জনতার যে সমাবেশটা হয়েছিল, সেই দিন সারা দেশে কোকাকোলা, কেএফসি, বাটা শোরুমে হামলা এবং লুটপাটের ঘটনা আমরা দেখেছি। সেই ক্ষেত্রে বেশ কিছু মানুষকে গ্রেপ্তার করেছে সরকার। এই একটি শুভ লক্ষণই সরকারের দেখা গেছে। তাছাড়া কোনো মবের বিরুদ্ধেই সরকার এখন পর্যন্ত তার স্পষ্ট অবস্থান যখন জানান দিতে পারেনি, তখন সেনাপ্রধান বললেন কোনো মব সহ্য করা হবে না, সকল মবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এরপরে যেটা বললেন সেটা হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ কথা, ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য সেনাবাহিনীর যা কর্তব্য সেই কর্তব্যটা সেনাবাহিনী করবে। যতদূর যেতে হয় সেনাবাহিনী সেটা যাবে এবং সেই কাজ করবে। পুলিশ সহ সকল আইন শৃঙ্খলা বাহিনী দেশের পরিবেশ সুন্দর, শান্তি ও আইন শৃঙ্খলার পরিবেশ ভালো রাখার জন্য যা করণীয় তার ব্যবস্থা নেবে, এমনটা স্পষ্ট করেছেন। অর্থাৎ আগামী নির্বাচনে কোনো বিতর্কিত ব্যাপার যেন সামনে না আসে, নির্বাচন যেন বিতর্কিত না হয়, ফ্রি ফেয়ার ক্রেডিবল নির্বাচন যেন হয়। অবশ্য এই কথায়, এই বার্তায়, আজকের বার্তায় সেনাপ্রধান ইনক্লুসিভ নির্বাচনের ব্যাপারটা ডিটেল করেননি। এর আগে তার মুখে আমরা শুনেছিলাম গত 25 ফেব্রুয়ারিতে বিডিআর হত্যাকাণ্ডের বর্ষপূর্তিতে তিনি রাওয়া ক্লাবে একটা ভাষণ দিয়েছিলেন, যে ভাষণের পরেই মূলত সমন্বয়কদের সঙ্গে সেনাপ্রধানের দূরত্ব তৈরি হয়, সরকারের সঙ্গে অনেকখানি হয়। সেখানে তিনি ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছিলেন, যে সবাইকে নিয়ে ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা করা হবে। আজকে তিনি ফ্রি ফেয়ার ক্রেডিবল নির্বাচনের কথা বললেন এবং সেই নির্বাচন করার জন্য, ফেয়ার একটা ইলেকশন করার জন্য সেনাবাহিনীকে যতদূর যেতে হয়, পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যা কিছু করতে হয় সব কিছুই করবেন বলে স্পষ্ট ইঙ্গিত দিলেন। সেনাপ্রধানের এই ইঙ্গিতটা সরকারের সঙ্গে সাংঘর্ষিক হবে কিনা সেটাই এখন মুখ্য আলোচনার ব্যাপার। দর্শক, আপনার কি মনে হয় সেনাবাহিনী প্রধান যে স্পষ্ট বার্তা দিলেন, সেই বার্তাটা কি সরকারকেও দেওয়ার চেষ্টা করলেন এবং সরকারকে বোঝানোর চেষ্টা করলেন যে এই বার্তা অনুযায়ী কাজ না করলে বাংলাদেশের সরকার বিতর্কিত হবে, বাংলাদেশের সেনাবাহিনী বিতর্কিত হবে এবং আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্যতা হ্রাস পাবে? আওয়ামী লীগকে ফেরানোর নানা রকমের হিসাব নিকাশ চলছে, দেশে বিদেশে নানা রকমের আলোচনা চলছে, কিভাবে আওয়ামী লীগকে ফেরানো যায় সেই হিসাব নিকাশ করতেও অনেকে ব্যস্ত। আওয়ামী লীগের নেতা কর্মীরা কে কোথায় কি বলছেন সেগুলো নিয়ে নানা রকমের ইকুয়েশন সাজানো হচ্ছে। অনেকে বলছেন যে মে জুন মাসে আওয়ামী লীগ দুর্বার আন্দোলন শুরু করার প্ল্যান করছে। আবার অনেকে বলছেন যে আওয়ামী লীগের নেতাদের ঢাকায় বিভিন্ন জায়গায় এসে আত্মগোপনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে, যেন প্রয়োজনে তারা ঢাকায় বড় ধরনের শোডাউন করতে পারে। এনসিপি যখন নানা রকমের সমালোচনার কবলে পড়েছে, সেই সমালোচনার তোপ সরকারের দিকেও যাচ্ছে, ঠিক সেই সময় এনসিপি অনেক বন্ধু হারাচ্ছে। এনসিপির কাছের অনলাইন অ্যাক্টিভিস্টরা তাদের বিরুদ্ধে নানা রকমের প্রমাণ হাজির করছেন গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঠিক সেই সময় আওয়ামী লীগকে ফেরার ইকুয়েশনটাও একেবারে সমান তালে চলছে। আওয়ামী লীগকে ফেরানোর এবং আওয়ামী লীগ ফেরার নানা রকমের ইকুয়েশন নিয়ে আলোচনা হচ্ছে। বিভিন্ন সূত্র বলছে যে আওয়ামী লীগের নেতারা তার কর্মীদের প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকায় আসার পরামর্শ দিয়েছেন এবং তারা অনেকে ঢাকায় এসেছেন, এসে বিভিন্ন বস্তি সহ বিভিন্ন জায়গায় তারা আত্মগোপনে থাকছেন, যেন উপরের নির্দেশ আসা মাত্রই তারা শোডাউন করতে পারে।
আওয়ামী লীগ মে জুন নাগাদ ঢাকায় বড় ধরনের শোডাউন করার প্ল্যান করছে। এই কথাগুলো আলোচনায় সব থেকে বেশি প্রাধান্য পাচ্ছে। আওয়ামী লীগকে নানা ইকুয়েশনে ফিরবে কি ফিরবে না এই বিশ্লেষণও হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, অনলাইনে, গণমাধ্যম বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম যে খবরগুলো করছে তাতে মনে হচ্ছে যে আওয়ামী লীগ মে জুন মাসে হয়তো বড় ধরনের শোডাউন করতে যাচ্ছে। কিন্তু আদতেও কি আওয়ামী লীগ মে জুন মাসে বড় ধরনের শোডাউন করার মতো ক্ষমতা অর্জন করেছে কিংবা ক্ষমতা রাখে, সেটা একটা বড় বিষয়। আওয়ামী লীগকে ফেরানোর আলোচনাটা অনেক চুপসে যাবার কথা ছিল যখন পাকিস্তান ভারত যুদ্ধের দামামা চলছে, ভারত পাকিস্তানকে নিয়ে সব থেকে বেশি সময় ব্যয় করছে। সেই সময় আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বিষয়ে খুব একটা মনোযোগ তারা দিতে পারছে না। মনে হচ্ছিল যে আওয়ামী লীগের ব্যাপারে, আওয়ামী লীগের ফেরার বিষয়ে, আওয়ামী লীগের বিভিন্ন ইস্যুতে আলোচনা বোধহয় স্থিমিত হয়ে যাবে, কিন্তু সেই আলোচনা স্থিমিত হয়নি, বরং এনসিপি সহ বিভিন্ন দলের আওয়ামী লীগ নিষিদ্ধ করার একের পর এক মিছিল, সমাবেশ, এগুলো আবার নতুন করে আলোচনা তৈরি করছে যে এরা হঠাৎ করে এত বেশি এগ্রেসিভ হয়ে গেল কেন? তাহলে কি তাদের কাছে কোনো বার্তা গিয়েছে যে আওয়ামী লীগ সত্যি সত্যি ফিরছে? আওয়ামী লীগ ফেরার পরিকল্পনা তাদের কাছে কি চলে গেছে? আওয়ামী লীগের ব্লু প্রিন্ট কি তাদের হাতে চলে গেছে? সেই কারণেই তারা মিছিল সমাবেশ থেকে বারবার বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। সেই কাজগুলো হচ্ছে। অনলাইনে অনেক গবেষণা হচ্ছে, অনলাইনে অনেক কথাই বলা হচ্ছে। আমরা দুই ধরনের কর্মকাণ্ডই দেখছি। যখন দেখছি যে এনসিপি তার অনলাইন অ্যাক্টিভিস্টের অনেককেই হারিয়ে ফেলছে, এনসিপির সরাসরি সমালোচনা করছেন, এনসিপির বিভিন্ন কর্মকাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং গণমাধ্যমে তুলে ধরছেন। সেই আল জাজিরার একজন সাংবাদিক, এদিকে আমেরিকা প্রবাসী একজন সাংবাদিক এনসিপি, জামাত ইসলামের বিরুদ্ধে নানা রকমের প্রচারণায় তারা কিন্তু মত্ত হয়ে উঠেছেন। ঠিক সেই সময় অনেকে বলছেন যে এনসিপি যখন বন্ধুহারা হয়ে যাচ্ছে তখন আওয়ামী লীগের ফেরার পথটা সুগম হচ্ছে। আবার উল্টা আলোচনাও রয়েছে, অনেকে আলোচনা করছেন আওয়ামী লীগও বন্ধুহারা হয়ে যাচ্ছে। আওয়ামী লীগের যুক্তরাজ্য প্রবাসী একাধিক অনলাইন অ্যাক্টিভিস্ট এই মুহূর্তে দুদিন আগ পর্যন্ত যারা আওয়ামী লীগের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম একেবারে গরম করে ফেলেছিলেন, তারা হঠাৎ করে ইউটার্ন নিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান করছেন। তেমনি একটা নাম যদি সরাসরি বলি, যে মুফাসিল ইসলাম, কিছুদিন আগ পর্যন্ত আমরা দেখছিলাম যে আওয়ামী লীগের পক্ষে এতটাই সরব তিনি যে আওয়ামী লীগকে তিনি দেশে ফিরিয়েই ছাড়বেন। হঠাৎ করে গতকালকে থেকে দেখা গেল তিনি একেবারে 360 ডিগ্রি উল্টে গিয়ে এখন সরাসরি আওয়ামী লীগকে গালাগালি করছেন, শেখ পরিবারের বিরুদ্ধে কথা বলছেন, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে কথা বলছেন। এরকম ঘটনাও আমরা দেখছি। তার মানে হচ্ছে যে এনসিপিও যেমন বন্ধু হারাচ্ছে, সেই সূত্রে যারা বলার চেষ্টা করছেন যে আওয়ামী লীগ সুবিধা পাবে, আওয়ামী লীগ ফেরার ইকুয়েশনটা সহজ হবে, ঠিক তখন আমরা আওয়ামী লীগকেও কিন্তু বন্ধু হারাতে দেখছি। আওয়ামী লীগের অনলাইন অ্যাক্টিভিস্ট যারা রয়েছেন, যারা আওয়ামী লীগের পক্ষে একেবারে নগ্নভাবে কথা বলেন কিংবা বলতেন, তাদের মধ্যে মুফাসসিল ইসলাম অন্যতম একজন, যিনি আওয়ামী লীগের পক্ষে জনমত তৈরি করার চেষ্টা করে যাচ্ছিলেন বেশ কিছুদিন, কিন্তু এখন হঠাৎ করেই গতকালকে থেকে দেখলাম তার 360 ডিগ্রি ইউটার্ন। আবার এনসিপি কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে যে জুলকারনাইন শাহের কিংবা ইলিয়াস হোসেনদের আমরা দেখেছি, তারাও এনসিপির বিভিন্ন নেতার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতার সমালোচনা এমনভাবে করছেন, জুলকারনাইন শাহের, আসিফ মাহমুদ সজীব ভুইয়ার গোমর যেভাবে ফাঁস করে দিলেন, তাতে করে এই ইকুয়েশনটাও করা যায় যে এনসিপিও তার অনলাইন অ্যাক্টিভিস্ট হারাচ্ছে। সব মিলিয়ে আদতে কি হতে যাচ্ছে, যে আলোচনাটা সামনে আনা হচ্ছে যে মে জুনে আওয়ামী লীগ আন্দোলনে সরব হবে, তারা বড় ধরনের শোডাউন করবে। সেটা কি আদৌ সম্ভব? জুনে ঈদুল আজহা, ঈদের আবহ বিরাজ করবে। সেই ঈদের আবহ, ঈদের আগে এবং ঈদের পরে, ঈদের ছুটি সব মিলিয়ে জুন মাসটা কিন্তু চলেই যাবে। তাহলে থাকে মে মাস, ঈদের ঠিক আগ মুহূর্ত। ঈদের আগ মুহূর্তে মে মাসে কি এমন ঘটনা আওয়ামী লীগ ঘটাতে পারবে যাতে করে মনে হচ্ছে যে আওয়ামী লীগ বড় কিছু একটা করে ফেলছে? হ্যাঁ, সরকারের নানা রকমের ব্যর্থতা রয়েছে, সরকারের ভারত বিদ্বেষ আন্তর্জাতিকভাবে সমালোচিত হচ্ছে। আসিফ নজরুলের এক ফেসবুক
ফেসবুক স্ট্যাটাসই বিশ্বে তোলপাড় শুরু করে দিয়েছে। জঙ্গিদের সঙ্গে সংস্রবের অভিযোগ আসছে আসিফ নজরুল সহ অনেকের বিরুদ্ধে। এরকম নানা অভিযোগে যখন অভিযুক্ত সরকার, আবার সরকারের ঘনিষ্ঠ একটা হাত এনসিপি, তারাও নানা রকমের সমালোচনার মধ্যে দিনাতিপাত করছে। তাদের একজন নেতাকে বহিষ্কার করা হয়েছে। সব মিলিয়ে অনেকে এই ইকুয়েশনটা করতেই পারেন যে এরকম চাপের মধ্যে যখন সরকার এবং এনসিপি, আবার ইলিয়াস হোসেনকে দেখলাম আমরা জামাত ইসলামের বিরুদ্ধে যাচ্ছে তাই রকমের একটা অনুষ্ঠান করতে। জামাত ইসলামের বিরুদ্ধে এত সমালোচনা এর আগে তাকে কখনো করতে দেখা যায়নি। এই ইকুয়েশনগুলো মিলিয়ে অনেকে ভাবতেই পারেন যে আওয়ামী লীগের পথটা কি তাহলে সুগম হচ্ছে।